এই চকলেট খেতে খেতে হঠাৎ মনে পড়লো, জানেন তো একটা কথা। এই চকলেটটা যেটা দেখছেন, এটা হচ্ছে চীনের চকলেট। আমার এক কলিগ রিসেন্টলি চায়না গেছিল, তো সেই চকলেট নিয়ে এসেছে বেশ কয়েকটা। এটা যেমন চীনের চকলেট, এটাও চীনের চকলেট, এটাও আপনার চীনের চকলেট। তো কিছুদিন আগে আমার বস গেছিলো সিঙ্গাপুর, সেও এনেছে চকলেট। এটা হচ্ছে সিঙ্গাপুরের চকলেট, হ্যাঁ এটা হচ্ছে সিঙ্গাপুরের চকলেট। আপনারা ভাবছেন হঠাৎ চকলেট দেখাচ্ছি কেন আজকে। এই চকলেট খেতে খেতেই আজ হঠাৎ করে খেয়াল পড়লো যে যদি সিঙ্গাপুর বা যদি আপনার চায়না যেতে হয় কি খরচা হতে পারে। তো সেই চিন্তা থেকেই হঠাৎ করে আমি এয়ার ফেয়ার দেখতে স্টার্ট করি। আর এয়ার ফেয়ার দেখতে স্টার্ট করার পরে আমার নজরে একটা দারুণ জিনিস আসে, তো সেটা নিয়েই আজকের ভিডিও। তো আপনাদেরকে ওয়েলকাম জানাই আমার চ্যানেলে কলকাতা কমেন্টেটর। তো দেখতে থাকুন আগে আমার ভিডিও। তো আমি যেটা লক্ষ্য করলাম এবং যেটা খুব আশ্চর্যের বিষয়, সেটা হচ্ছে যে আমাদের ডোমেস্টিক ফ্লাইটসের যা ভাড়া, সেই ভাড়ার তুলনায় কিছুটা হলেও সস্তা বা অলমোস্ট সিমিলার রেঞ্জে ইন্টারন্যাশনাল ফ্লাইটস পাওয়া যাচ্ছে। আমি জাস্ট আপনাকে কয়েকটা এক্সাম্পল দেবো, লিখেছি আমি পাতার মধ্যে, তো আমি দেখে দেখেই বলছি। যেমন ধরুন ব্যাঙ্গালোর থেকে দিল্লি এটা পাওয়া যাচ্ছে 7,500 টাকায়, আর ব্যাঙ্গালোর থেকে দুবাই পাওয়া যাচ্ছে 10,000 টাকায়, মাত্র 2,500 টাকার ডিফারেন্সে। ব্যাঙ্গালোর থেকে লখনৌ মনে রাখবেন একটা টিয়ার 2 এয়ারপোর্ট, টিয়ার 1ও নয়, সেটা পাওয়া যাচ্ছে 9,000 টাকা। আর ব্যাঙ্গালোর থেকে কানপুর 10,700 টাকা। সিমিলারলি আপনার কলকাতা থেকে মলডিভস যদি আমি যাই, এয়ার এশিয়া বারহাডের ফ্লাইট 13,400 টাকা। আর ইন্ডিগোর ফ্লাইট, এয়ার এশিয়া বারহাডের যে ফ্লাইটটা আমি যেটা বললাম সেটা ভায়া কুয়ালালামপুর যাবে, তো একটু ঘুরে যাবে, সেটার দাম 13,400 টাকা কলকাতা থেকে মলডিভস। আর ইন্ডিগোতে যদি যায় ভায়া ব্যাঙ্গালোর 14,883 টাকা। আর কলকাতা থেকে যদি যায় লাক্ষাদ্বীপ তাহলে 12,500 টাকা। মানে আমার এয়ার এশিয়া বারহাডের যে টিকিট আর কলকাতা থেকে মলডিভস আর কলকাতা থেকে লাক্ষাদ্বীপের মধ্যে তফাৎ মাত্র 900 টাকার। কলকাতা থেকে লে ইন্ডিগোর ফ্লাইট 12,181 টাকা। কলকাতা থেকে দুবাই এতিহাদ এয়ারওয়েজের ফ্লাইট 14,300 টাকা। ইন্ডিগো সব কিছু ভালো করে খেতেও দেবে না আপনাকে, আর এতিহাদ ফুল সার্ভিস এয়ারলাইন সেখানে 14,300 টাকা, তাও দুবাই 2,000 টাকা বেশি দিয়ে। আপনি কোনটা চয়েস করবেন? তো আমি সেটাই দেখছিলাম আজকে এইরকম জিনিস হচ্ছে কেন। তো এটা হঠাৎ করে নজরে আসায় আমার একটু রিসার্চ করতে সময় লাগলো। তো রিসার্চ করে আমি বেশ কয়েকটা ইন্টারেস্টিং জিনিস পেলাম। আমি দেখলাম যে লাস্ট 5 বছরের মধ্যে আমাদের দেশে এয়ার ফেয়ার কত বেড়েছে জানেন? 43%। 2020 সাল থেকে, যে 2020 সালে ধরুন ভারতবর্ষে যে ফ্লাইটের দাম 10,000 টাকা ছিল, আজকের ডেটে সেই ফ্লাইটের দাম অন অ্যান অ্যাভারেজ অবশ্যই অন অ্যান অ্যাভারেজ হবে 14,430 টাকা। মানে 43% বেড়েছে। এটা আমি বলছি না, এটা বলছে এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল, ওদের ডেটা। এই পয়েন্টটাকেই রাঘব চাড্ডা, উনি যিনি এমপি, উনি রিসেন্টলি আপনার পার্লামেন্টেও তুলেছিলেন। ওখানেও উনি একই কথা বলেছিলেন। দিল্লি থেকে মালদ্বীপস যাওয়ার যে টিকিট সেদিনকে দেখাচ্ছিল 17,000 টাকায়, আর দিল্লি থেকে লাক্ষাদ্বীপ যাওয়ার টিকিট দেখাচ্ছিল 25,000 টাকা। তাহলে যাবেন কোথায়, লাক্ষাদ্বীপ নাকি মলদ্বীপ? তো এই জিনিসটা কেন হচ্ছে? ব্যাঙ্গালোর থেকে মুম্বাই কত টাকা টিকিট জানেন? 4,600 টাকা। এবার এই 4,600 টাকার যখন আমি ব্রেকআপ দেখতে গেলাম, তখন অনেক কিছু জিনিস বেরোলো। আপনারা যে টিকিটের দাম দেন, একটা ফ্লাইটের টিকিটের দাম, আমরা তো কোনোদিনও চেক করি না যে তার ব্রেকআপ কি আছে। তো আমি যখন ব্রেকআপ চেক করছি, তো বেশ কয়েকটা তার ভাগ আছে জানেন তো। তার যে মেন পোর্শন 75% যেটা তার খরচা, সেটা মেজরলি যায় যে কোম্পানি আপনাকে নিয়ে যাচ্ছে, যে ফ্লাইট আপনাকে নিয়ে যাচ্ছে সেই ফ্লাইটের কোম্পানিকে। যেমন ধরুন ইন্ডিগো নিয়ে গেল, তো ইন্ডিগোর জন্য
বা ধরুন স্পাইস জেটে যাচ্ছেন তো তার স্পাইস জেটের ভাড়া। তো এটাই হচ্ছে মেজর পোর্শন। সেটা কতটা না 75%। বাকি 25% কি? বাকি 25% হচ্ছে ট্যাক্স। 100 টাকার মধ্যে 75 টাকা যায় কোম্পানির পকেটে, আর বাকি 25 টাকা যায় ডাইরেক্টলি গভর্নমেন্টের পকেটে। এরকম ইনফ্যাক্ট যদি আপনি পুরো ক্যালকুলেশনগুলো চেক করেন, 75 টাকাও যায় না কিন্তু ফ্লাইটের যে ভাড়া তার জন্য যায় তার থেকে অনেক। পুরো ট্যাক্স যদি ক্যালকুলেট করি খুব কম হলেও 40% হবে, সেটা আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। তো আমি হিসেবটা আপনাকে দিই। তো বেস ফেয়ার ব্যাঙ্গালোর থেকে বম্বের, যেখানে 4,600 টাকার টিকিট ছিল, তাতে দেখাচ্ছিল প্রায় 3,500 টাকা। জিএসটি তার উপরে 5%। এছাড়াও একটা কিউট চার্জ আছে। কিউট নামটা শুনতে বেশ মজার হলেও এটার একটা ফুল ফর্ম আছে, সেটা হচ্ছে কমন ইউজার টার্মিনাল ফি। এই কমন ইউজার টার্মিনাল ফি চার্জ করা হয় 50 টাকা। জিনিসটা কি? ওই দেখবেন যখনই আপনি সিকিউরিটি চেক ইনে যান, তখন সিকিউরিটি লোকেরা আপনাদেরকে যে একটা গেটের মধ্যে দিয়ে পাস করেন, যেখানে কুঁ কুঁ করে আওয়াজ হবে আপনার যদি বডিতে কোনো মেটাল থাকে, মেটাল ডিটেক্টর যে গেটটা, সেটার চার্জ। আপনাকে যে স্ক্রিন করছে আপনার ব্যাগগুলো, যে স্ক্রিনিং মেশিনের মধ্যে দিয়ে পাস করছে, সেটার চার্জ। এবং আপনাকে যে সিকিউরিটি চেক করছে যে মেটাল ডিটেক্টর, সেটার চার্জ। এই ইকুইপমেন্টগুলোর চার্জ হচ্ছে এই 50 টাকা, মানে কিউট চার্জ, কমন ইউজার টার্মিনাল ফি। শুধু তাই নয়, আপনি যে ধরুন যে সিঁড়িগুলো ইউজ করছেন বা যে কোনো ধরনের ইকুইপমেন্টস, যেগুলো কমন ইকুইপমেন্টস যেগুলো আছে এয়ারপোর্টে, সেই সব কিছুর চার্জ হচ্ছে 50 টাকা পার হেড। এছাড়া কি আছে? এছাড়া আছে আপনার একটা আরসিসি। আরসিসি মানে কি? মানে হচ্ছে রিজিওনাল কানেক্টিভিটি চার্জ। এটাও হচ্ছে আবার 50 টাকা পার ইউজার, ডোমেস্টিকের জন্য বলছি আমি। এবার এটা কি হয়? এটা হচ্ছে যে মোদি গভর্নমেন্ট কিছুদিন আগে একটা উড়ান বলে স্কিম শুরু করে। উড়ানের ফুল ফর্ম মোটামুটি আমার যতটা মনে আছে যে উড়ে দেশ কা আম নাগরিক, এরকম কিছু একটা ছিল। হ্যাঁ, ওটাই হবে। উড়ে মানে দেশ কা ইউডি, তারপরে আম নাগরিক AN, তো UDAN, ওটাই ওই রকমই। ওরে দেশ কা আম নাগরিক, এর থেকে এসছে উড়ান। তো এরা কি চেয়েছিল গভর্নমেন্ট, যে ছোট ছোট যে এয়ারপোর্টস, যেগুলো টিয়ার 2 টিয়ার 3 এয়ারপোর্টস, সেই ধরনের এয়ারপোর্টে কিন্তু বেশি ফ্লাইট নামতে চায় না। তো এই ছোট এয়ারপোর্টসকে যদি কানেক্ট করা যায় কিছুটা সাবসিডাইজ করে, তাহলে লোকেদের অনেক সুবিধা হবে এবং সেখানে ছোট ছোট ফ্লাইটস চালানো যেতে পারে। বড় ফ্লাইট না হলেও ছোট টার্বোপ্রপ ইঞ্জিনের ফ্লাইটস যেগুলো, সেগুলো চালানো যেতে পারে। তো সেটার থেকেই চেষ্টা এই উড়ান স্কিম, যেখানে ছোট আপনার ফ্লাইটস চলে। তো এর জন্য এই 50 টাকা চার্জ। এছাড়া কি আছে? এছাড়া আছে এভিয়েশন সিকিউরিটি ফি। এই এভিয়েশন সিকিউরিটি ফিটা কি? ওই যে আপনার বন্দুক নিয়ে দাঁড়িয়ে থাকে CISF, এই যে CISF এর জওয়ানরা যে দাঁড়িয়ে থাকে, সেটার জন্য গভর্নমেন্ট আপনার কাছ থেকে টাকা নেয়। আপনি ইনকাম ট্যাক্স দিতে পারেন, আপনি GST দিতে পারেন, আপনি প্লেনের ফেয়ারও দিতে পারেন, কিন্তু গভর্নমেন্ট আপনাকে যে চেক করছে, সেই চেকিংয়ের জন্য যে CISF দাঁড় করিয়ে রেখেছে, যে সিকিউরিটি আপনি পাচ্ছেন, তার জন্য গভর্নমেন্ট আপনার থেকেই ট্যাক্স নিচ্ছে বা ফি নিচ্ছে। সেই ফিটার নাম এভিয়েশন সিকিউরিটি ফি। তো এটা দেখলাম এই 4,600 টাকার মধ্যে অ্যাবাউট 240 টাকা। এছাড়া কি আছে? এছাড়া আছে আপনার ইউজার ডেভেলপমেন্ট ফি। ইউজার ডেভেলপমেন্ট ফি এটা কি? এটা আমি যেটা বুঝলাম যে প্রতিটা এয়ারপোর্ট প্রতিটা যখন আপনার ধরুন কোনো বিডিং হয়, কে এয়ারপোর্ট চালাবে, এয়ারপোর্ট অপারেটর কে হবে, তখন একটা অকশন হয়। তো সেই অকশনে নানা রকম যারা এয়ারপোর্ট অপারেটার্স আছে, আদানি হতে পারে, অন্য কেউ হতে পারে, তারা পার্টিসিপেট করে এবং তারা পার্টিসিপেট করে যে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে যে হাইয়েস্ট পয়সা দেবে পার ভিজিটার, তো সেই
অর্ডারটা যেতে, মানে তার যে এয়ারপোর্ট চালনা করার যে অধিকার, সেটা সে যেতে, যে হাইয়েস্ট পয়সা দেবে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে, সেই যেতে। এই যে পয়সা যেটা দিচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়াকে, সেও তো গভর্নমেন্টেরই আর একটা শাখা। তো গভর্নমেন্টকেই ঘুরপথে যে অ্যাডিশনাল বেশি পয়সা দিতে পারবে, সেই এয়ারপোর্ট চালাবার অধিকার পাবে, এবং সেই অধিকারের জন্য যে পয়সাটা দিচ্ছে গভর্নমেন্টকে, সেটাই আপনার থেকে নেওয়া হচ্ছে কিছু অ্যাডিশনাল পয়সা বসিয়ে, যার নাম হচ্ছে ইউজার ডেভেলপমেন্ট ফি, ইউডিএফ। তো এই ইউডিএফ কত? এই ইউডিএফ এটাও কিন্তু আবার বেশ ইন্টারেস্টিং জিনিস। এই ইউডিএফটা যখন আমি সার্চ করলাম যে কীরকম কি চলে, তখন আমি দেখলাম বেশ কয়েকটা এয়ারপোর্টের আমি সার্চ করেছি। যেমন ব্যাঙ্গালোরে 2022 সালে ছিল 184 টাকা পার ইউজার, মনে রাখবেন। ডোমেস্টিকের ক্ষেত্রে 184 টাকা, ইন্টারন্যাশনাল ফ্লাইটসের জন্য পার ইউজার 830 টাকা। তো ব্যাঙ্গালোর এয়ারপোর্টে ছিল 184 টাকা 2022 সালে ডোমেস্টিকে, এখন হয়ে গেছে 550 টাকা 2025 সালে। ইন্টারন্যাশনালে 2022-এ ছিল 830 টাকা, আর 2025-এ হয়েছে 1500 টাকা। তো গ্রোথটা দেখুন, ডোমেস্টিকে তো প্রায় 3 গুণ বেড়েছে। ক বছরের মধ্যে? 3 বছরের মধ্যে 3 গুণ। আচ্ছা, তিরুবনন্তপুরম এয়ারপোর্ট 506 টাকা থেকে বেড়ে 770 টাকা। লখনৌ এয়ারপোর্ট 163 টাকা থেকে বেড়ে 750 টাকা। আহমেদাবাদ এয়ারপোর্ট 85 টাকা থেকে বেড়ে 450 টাকা। জয়পুর এয়ারপোর্ট 394 টাকা থেকে বেড়ে 875 টাকা 2025 সালে হয়েছে, 2026-এ হতে যাচ্ছে 980 টাকা। তাহলে বুঝতে পারছেন রেটটা কিভাবে বাড়ছে। আর এই যে পয়সা ইউজার ডেভেলপমেন্ট ফি, সেটা নিয়ে কে যাচ্ছে আলটিমেটলি? অবভিয়াসলি আম্বানি, আদানি, যারাই এয়ারপোর্ট অপারেটর, তারা কিছুটা পোর্শন তো নিশ্চয়ই পাচ্ছে, কিন্তু মেজর পোর্শন নিয়ে যাচ্ছে এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, যেটা আবার গভর্নমেন্টেরই সংস্থা। তো এই কটা চার্জ কনসিস্টেন্টলি বাড়ার জন্য আমাদের ফ্লাইটের টিকিট বাড়ছে। আমি জানেন তো আরও কয়েকটা চেক করলাম যে এটা শুধু কি এই চার্জেসগুলোর জন্যই বাড়ছে, নাকি অন্য কোনো রিজনও আছে এর পেছনে। তো চার্জ, হ্যাঁ অবশ্যই আমাদের ইনফ্রাস্ট্রাকচার তৈরি করার জন্য চার্জ দিতে হয়। তো আমরা তো এতদিন জানতাম যে আমরা যে ইনকাম করি, সেই ইনকামের ওপরে ট্যাক্স দিই, তার জন্য গভর্নমেন্ট আমাদেরকে ইনফ্রাস্ট্রাকচার তৈরি করে দেয়। সেটাই তো স্বাভাবিক। একটা সুস্থ স্বাভাবিক দেশে আপনি গভর্নমেন্টকে যদি ট্যাক্স দেন, গভর্নমেন্টের দায়িত্ব থাকে আপনাকে ইনফ্রাস্ট্রাকচার দেওয়ার, ভালো রাস্তা, ভালো জল, ভালো স্কুলিং, ভালো হসপিটাল, ভালো এয়ারপোর্ট, গভর্নমেন্টই তো দেওয়ার কথা। কিন্তু সেই টাকাটাও যদি নিজের পকেট থেকেই দিতে হয়, তাহলে তো মুশকিল আছে সে দেশে। শুধুমাত্র এই অতিরিক্ত ট্যাক্সের জন্যে যে আমাদের এয়ারের ফ্লাইটের যে টিকিট, তার দাম বাড়ছে না, এই এক্সেসিভ ট্যাক্সের জন্যে ভারতবর্ষে কত মানুষ নাগরিকত্ব ছেড়ে দিয়ে চলে গেছে আপনি জানেন? যার সংখ্যাটা খুব কম নয়। অনেকে চলে গেছে দুবাইয়ে, নাগরিকত্ব নিয়েছে। দুবাইয়ে গিয়ে তারা ওখানে নাগরিকত্ব নেয়নি, দুবাইয়ে গিয়ে তারা ইনভেস্টমেন্ট করছে। ছোট ছোট দ্বীপপুঞ্জে তারা নাগরিকত্ব নিচ্ছে। কেন জানেন? কারণ এগুলো হচ্ছে ট্যাক্স হেভেন্স। দুবাইয়ে আপনি ভাবুন না, আপনি যদি ভাড়া দেন, একটা ফ্ল্যাট কিনেছেন, ভাড়া দেবেন কলকাতাতে, ধরুন একটা আপনার 3 বেডরুম ফ্ল্যাট আছে ভালো লোকেশনে, তো 30-35 হাজার টাকা আপনি মাসে ভাড়া পান। এই পুরো টাকাটা আপনার ইনকাম ট্যাক্স হিসেবে ধরা হবে। এবার আপনি যদি 30% ট্যাক্স প্যাকেটের মধ্যে পড়ে যান, তাহলে তো গেল আপনার ওই 30,000-এর মধ্যে 9,000 টাকা প্রথমেই হাওয়া থাকলো। কত? 21,000। আপনি পকেটে পাচ্ছেন কত? 21,000। কিন্তু এইটাই যদি আপনি দুবাইয়ে কিনতেন ফ্ল্যাটটা, আপনার 30,000-কে 30,000-ই আপনার পকেটে থাকতো। কলকাতায় আপনি যদি একটা 4 বেডরুম ফ্ল্যাট কেনেন, আজকের ডেটে খুব কম হলেও 1.5 কোটি টাকা দাম হবে, মোটামুটি ভালো পজিশনে। দুবাইয়ে যদি আপনি একটা 1.5 কোটি টাকার ইনভেস্টমেন্ট করেন,
আপনার 3 বছর বাদে বা 4 বছর বাদে ওটা অটোমেটিক্যালি প্রায় ডবল হয়ে যাবে, 3 কোটির ভ্যালু হবে। কিন্তু কলকাতাতে 4 বছর বাদে আপনার 1.5 কোটি 1 কোটি 80 লাখ হবে কিনা তারও ঠিক নেই। তাহলে আমি তো কলকাতার একটা এক্সাম্পল দিলাম, পুরো ভারতবর্ষেই এই সিচুয়েশন। আপনার গ্রোথ নেই প্রপার্টি মার্কেটে, আপনার সামান্য ভাড়া দিলেও তার উপরে ট্যাক্স লেগে যাচ্ছে। শুধু তো আমি একটা প্রপার্টি মার্কেটের এক্সাম্পল দিলাম, এরকম সমস্ত জিনিসে এক্সেসিভ ট্যাক্স। আপনি ইনকাম ট্যাক্স দেন, তারপরেও ট্যাক্স। আপনি ইনকাম ট্যাক্স দেওয়ার পরে যে টাকাটা পেয়েছেন, যেটা আপনি ঘর চালাবেন ভাবছেন, সেটা তো আপনার ঘর চলবে না। চাল কিনতে যান, আমি তো আরামবাগে চাল কিনতে যাই, বাড়ির পাশে একটা আরামবাগ মাঠ আছে, সেটাতেও কিন্তু ওই বিলের মধ্যে 5% 10% জিএসটি চার্জ হয়ে যায়। খেতে যান খাবার, জিএসটি। গাড়িতে পেট্রোল ভরবেন, ওই ভ্যাট। আপনি কি করবেন? আরে দাদা, আমার আইডিবিআই ব্যাংকে অ্যাকাউন্ট আছে, সে অ্যাকাউন্ট থেকেও 450 টাকা কেটে নিয়েছে কোনো গভর্নমেন্টের একটা স্কিমের টার্ম ইন্স্যুরেন্স করাচ্ছে বলে, যার খবরই আমি জানি না। শুধু কেটেছে তাই নয়, সেই কাটার উপরেও 18% জিএসটি। তাহলে জিএসটি যদি সব জায়গাতে থাকে, ট্যাক্স যদি সব জায়গাতে থাকে, আমরা এফেক্টিভ ট্যাক্স রেট কত হচ্ছে আপনি ক্যালকুলেট করেছেন কোনোদিনও? আপনি যা ইনকাম করছেন হয়তো তার অর্ধেক গভর্নমেন্ট নিয়ে যাচ্ছে। নানা রকম হেডসে অবশ্যই আপনাকে আলাদা আলাদা নাম দেওয়া হচ্ছে, এটা এই ফি, এটা ওই চার্জ, কিন্তু সব যদি জোড়া হয় দিনের শেষে দেখবেন অর্ধেক টাকা গভর্নমেন্টের পকেটেই যাচ্ছে। তো যাই হোক, সেটা একটা আলাদা টপিকে চলে যাবে। কিন্তু এই হচ্ছে সিনারিও। এই ট্যাক্সের জন্যেই আমাদের আজকে ইন্টারন্যাশনাল ফ্লাইটসের যা রেট, তার থেকে ডোমেস্টিক ফ্লাইটসের রেট বেশি হয়ে গেছে। শুধু তাই নয়, আরেকটা ঘটনা 2023 সালে, 2023-এর মে মাসের ঘটনা। সেটা কি ঘটনা না, গো এয়ার বলে একটি ফ্লাইট অপারেটর ছিল, তো তাদের মোটামুটি 8.5%-এর মতন মার্কেট শেয়ার ছিল। তো তারা মে 2023-এ তাদের ঝাঁপ বন্ধ করতে বাধ্য হয়। কারণ হিসেবে দেখায় তাদের প্র্যাট অ্যান্ড হুইটনির ইঞ্জিন ছিল, যে ইঞ্জিন আমেরিকান সংস্থা প্র্যাট অ্যান্ড হুইটনি, তারা ঠিক মতন সার্ভিসিং করতে পারছিল না, যে কারণে গো এয়ারের লস হয়। তো সে তো একটা আলাদাই গল্প। কিন্তু এই যে 8.5% শেয়ার, মার্কেট শেয়ার নেওয়া সংস্থা যদি হঠাৎ করে বন্ধ হয়ে যায়, তো এই 100 জনের মধ্যে যে 8.5 জন লোক এদের ফ্লাইটে করে দিল্লি, বম্বে, ব্যাঙ্গালোর, কলকাতা ঘুরতো, তারা যাবে কোথায়? তারা যাবে সেই বাকি যে ফ্লাইটগুলো আছে, এয়ার ইন্ডিয়া, ভিস্তারা, ইন্ডিগো, এদের পেছনেই। তো এই কারণের জন্য এদের কাছে যে কটা সিট খালি থাকতো, ধরুন 5টা সিট খালি যাচ্ছে, কারো 4টে সিট খালি যাচ্ছে, সেগুলোও এখন ফুল হয়ে গেছে। ফ্লাইট পুরো প্যাকড যাচ্ছে, একখানাও সিট খালি যাচ্ছে না। যে কারণে সেই তাগিদটা এই সব কোম্পানির নেই যে আপনাকে কোনো ডিসকাউন্ট দেবে। তারা আপনার থেকে আরো বেশি আরো বেশি আরো বেশি চাইছে, কারণ তারা অবভিয়াসলি চাইবে যে তাদের প্রফিট বাড়ুক। এবং গো এয়ার বন্ধ হয়ে যাওয়ার পরে বাকি এয়ারলাইন্সের বলতে পারেন একেবারে লটারি লেগেছে। এবার নতুন ফ্লাইট কি আসবে? নতুন ফ্লাইট বা নতুন প্লেন অবশ্যই অর্ডার দিয়েছে। কিছুদিন আগেই আমরা দেখলাম যে এয়ার ইন্ডিয়াও একটা বড় অর্ডার দিয়েছে, প্রায় 200-250টা বোয়িংকে দিয়েছে, 200-250টা এয়ারবাসকে দিয়েছে। সেরকমই দেখলাম আমরা ইন্ডিগোও প্রায় 500টার অর্ডার দিয়েছে। তো এই এতগুলো যে ফ্লাইট বা প্লেনস, সেগুলো কখন আসবে? সেগুলো রাতারাতি কিন্তু আসে না। সেগুলো এই এয়ারবাস আর বোয়িংয়ের কাছে প্রচুর অর্ডার আছে। এই অর্ডারগুলো প্রথমে তারা কমপ্লিট করবে, তারপরে ভারতের যে কোম্পানিগুলো অর্ডার প্লেস করেছে তাদের অর্ডারে একটা একটা করে সাপ্লাই করা শুরু হবে, যেটা স্টার্ট হতে হতেও খুব তাড়াতাড়ি হলো 2030 সালের প্রায় শেষের দিক। তো ততদিন পর্যন্ত ক্যাপাসিটি তো দেশে বাড়ছে না, এই কটাই ফ্লাইট থাকবে। সুতরাং এই যে ফ্লাইট অপারেটর যারা, ইন্ডিগো, এয়ার ইন্ডিয়া, ভিস্তারা,
স্পাইস জেট, এরা নিজেদের টিকিটের প্রাইস বাড়াতে কিন্তু কোনো কার্পণ্য করবে না। কারণ আপনার উপায় কি? ফ্লাইট তো এমনিতেই ভর্তি যাচ্ছে, আপনার কাছ থেকে সে বেশি টাকা নেবেই, কারণ ডিমান্ড বেশি, সাপ্লাই কম। তার উপরে গভর্নমেন্টের চার্জ, প্রতি বছর আপনার ইউডিএফ বাড়তে থাকছে, ইউজার ডেভেলপমেন্ট ফি নতুন করে জুড়েছে আপনার আরসিসি 50 টাকা, কিউট 50 টাকা, তার সাথে জিএসটি 5%। আবার বেস এয়ারফেয়ার, বেস এয়ারফেয়ারের গল্পই তো আপনাদের বলা হয়নি। এই যে বেস এয়ারফেয়ার, আপনাদের যে এক্সাম্পলটা দিচ্ছিলাম, ব্যাঙ্গালোর থেকে মুম্বাই 4,600 টাকার টিকিট, তার বেস এয়ারফেয়ার হয়ে যাচ্ছে 75%, অ্যাপ্রক্সিমেটলি 3,500 টাকা। এই 3,500 টাকার মধ্যে 30% যায় এয়ার ট্রাফিক ফুয়েল, মানে এয়ার ফুয়েল যেটা এটিএফ, এয়ার ট্রাফিক ফুয়েল। এই ফুয়েলের যে 30% পর্যন্ত, এই 75%-এর 30%, মানে মোটামুটি এয়ার ফেয়ারের 22 থেকে 23%, 22.5% টু বি এক্সাক্ট, এই পয়সাটা আপনার খরচা হয় পেট্রোল কেনার জন্য, বা আপনি যাকে বলেন এয়ার ট্রাফিক ফুয়েল, যেটা এটিএফ, এয়ার টারবাইন ফুয়েল। তো এই পয়সাটা মধ্যেও গভর্নমেন্ট আবার চার্জ বসায় বা ট্যাক্স বসায়। সেটা কি ট্যাক্স বসায়? সেটা আবার দুটো ট্যাক্স বসায়। একটা ট্যাক্স হচ্ছে 25% ভ্যাট, আর একটা হচ্ছে 11% সেন্ট্রাল এক্সাইজ ডিউটি। তো আপনার এর মধ্যেও অলমোস্ট 1/3 গভর্নমেন্টের ট্যাক্স। তাহলে যেটা প্রায় 30% আপনি দেখুন খরচা এটিএফ এর জন্য লাগছে, সেটা অ্যাকচুয়ালি হওয়ার কথা ছিল 20%। গভর্নমেন্ট এখান থেকেও 10% বাড়িয়ে নিয়ে যাচ্ছে। তাহলে এই যে ট্যাক্স টেরোরিজম যেটা চলছে, এই কারণের জন্যই আমাদের দেশে ইন্টারন্যাশনাল মার্কেটের তুলনায় ডোমেস্টিক ফ্লাইটের দাম বেশি হয়ে যাচ্ছে। তাহলে আপনারা ভাবুন যে লে যাবেন নাকি ভিয়েতনাম বেড়াতে যাবেন, লাক্ষাদ্বীপ যাবেন নাকি মলদ্বীপ বেড়াতে যাবেন, আহমেদাবাদ বেড়াতে যাবেন নাকি শ্রীলঙ্কা ঘুরে আসবেন। আপনি আশ্চর্য হয়ে যাবেন এটা ভেবে যে কলকাতা থেকে দুবাই ফ্লাইট এখন 12-14 হাজার তো ঠিক আছে, কিন্তু কলকাতা থেকে ইউরোপ ফ্লাইটের যদি আপনি ঠিক করে কাটতে পারেন টিকিট, তাহলে যাওয়া আসা, শুধু যাওয়া নয়, যাওয়া প্লাস আসা, রিটার্ন টিকিট যদি ভালো করে 8-9 মাস আগে থেকে প্ল্যান করে কাটতে পারেন, ইট উইল নট কস্ট মোর দেন 60,000। 60,000-এর মধ্যে ইউরোপ ঘুরে আপনি কলকাতায় পার পার্সন ফেরত আসতে পারবেন 8 থেকে 9 মাস আগে যদি প্ল্যান করে টিকিট কাটতে পারেন। আমাদের দেশে কটা জায়গায় আপনি 60,000-এ ঘুরতে পারবেন এখন যে রেটে বাড়ছে? আজকের ডেটের আমি তো খবর দিলাম, 2026 তো ওয়েট করছে যখন আরও বাড়বে। আর এটা ততদিন চলবে যতক্ষণ আপনার প্রাইভেট অপারেটররা আপনার এয়ারপোর্ট চালাবে। ধন্যবাদ। আশা করব আমার ভিডিওটা আপনার পছন্দ হবে, আর যদি পছন্দ হয়ে থাকে আমাদের চ্যানেলটা কাইন্ডলি সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ, গুড নাইট।